হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা 14। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মাহি। আসিফের যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে এই নাম্বারের অনুসন্ধান করলেই পাওয়া যাবে তার হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বোনকে। নিশ্চয়ই মেয়েটি তার কোনো আপনজনদের ফোন করেছিল এই নাম্বার থেকে, এমনটাই আসিফের ধারণা। আর এর জন্যই আসিফ সন্দেহভাজন নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বারে সন্দেহ থাকলে নিয়ে যেতে তার কাছে। হৃদ নিজে কল করবে সেই নাম্বারে, আর লিস্টে থাকা বাকি নাম্বারগুলোতে আসিফ নিজের কল করে সকল তথ্য জোগাড় করেছে, ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউই রিক্তা ইসলাম মায়া নামে কোনো মেয়েকে চিনে না, এটাও শিওর হয়েছে আসিফ। ভাই কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকায় হৃদ। তখনই চোখ পড়ল আসিফের ক্লান্ত মুখখানা। এত রাতে হঠাৎ আসিফের উপস্থিতিটা তখনও বুঝলো না হৃদ, তাই হালকা কপাল কুঁচকে তাকিয়েই থাকলো আসিফের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই আপনার কথা মতো এখানে হাফেজ সাহেব কল রেকর্ড আছে সেদিন রাতে, আপনি একটু চেক করে নিন। হৃদের কুঞ্চিত কপালের ভাঁজ শিথিল হলো মুহূর্তে। বুঝতে পারলো আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করলো, শুধু গম্ভীর হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে। কালো গুটি অক্ষরে প্রিন্ট করা নাম্বারগুলোতে চোখ বুলাতে আসিফ পুনরায় বলে ওঠে, ভাই এখানে টোটাল 20টা নাম্বারের মতন আছে সেদিন রাতে। 4টা হাফেজ সাহেবের অফিস কল ছিল, 2টো পারিবারিক কল, আর লাস্ট 2টো কল আপনি আমার নাম্বারে করেছিলেন। আমি সবগুলোই নাম্বারে ফোন করে শিওর হয়েছি, শুধু একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর 12টা কল রেকর্ড আছে একই নাম্বার থেকে, তাও রাত 3টা থেকে ভোর 5 সময়ের করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারেই সেদিন রাতে হয়তো ভাবি ফোন করেছিল কাউকে। আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবির খোঁজ পাওয়া যেতে পারে। আসিফের কথা শেষ করার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। শক্ত গলায় বলল, তোর ফোন দে। জি ভাই নিন। হাতের ফোনটি তৎক্ষণাৎ হৃদের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে পেয়ে হৃদের গম্ভীরতা আরও বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারল না তার মনে অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকে সেই সন্দেহপূর্ণ নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যেই শোনা গেল মেয়েলি সুন্দর কণ্ঠ, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দ্য নাম্বার ইজ ডায়াল ক্যানট। এতটুকু বলতেই অধৈর্যের ন্যায় কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চড়ে ওঠে তৎক্ষণাৎ। বিরক্তির রাগ নিয়ে অধৈর্য হাতে পুনরায় কল লাগায় একই নাম্বারে, কিন্তু এবারও সেম কথাটাই বলল ফোনের ওপাশে মেয়েটি। হৃদ মেজাজ হারালো রাগে, তাই খিচে ঠাস করে ফোনটি সামনে টেবিলের ওপর ছুঁড়ে মারতে মারতে বলল, আই সোয়ার আসিফ, তোর বেয়াদব ভাবিকে খুঁজে পেলে আমি তাকে আরও 2টো থাপ্পড় বেশি মারব। আমাকে এত হেনস্থ করার দায়, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে, বেয়াদব বউ কোথাকার। কথাগুলো রাগের মাথায় বলেই রিরি করে ওঠে দাঁড়ালো মেজাজে। শান্ত থাকা মানুষটা যেন হুট করেই অশান্ত হয়ে উঠল শেষ আশার আলো নিভে যেতে। শেষ ভরসা ছিল এই নাম্বারটা, এবার এটাও বন্ধ। কোথায় থেকে মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছে না হৃদ। এমন পলাতক বইয়ের খপ্পরে কেউ পড়ে? উফ, কোনোভাবেই যেন হৃদ মেয়েটির খোঁজ পাচ্ছে না, যার জন্য হৃদকে আরো ব্যাকুল করে তুলছে মেয়েটিকে খুঁজে পাওয়ার। হৃদ তীর মেজাজে উঠে দাঁড়ালো, আসিফকে পাশ ডিঙিয়ে সোজা হয়ে দাঁড়ালো খোলা বাগানের বাংলোতে। ঠোঁট গোল করে পরপর তপ্তশ্বাস ফেললো স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারলো জানা নেই হৃদের। তবে তখনই হৃদ পুনরায় চেতন গলায় আওড়ালো আসিফের উদ্দেশ্যে, আসিফ, লাস্ট নাম্বারটা সকল ডিটেলস বের কর, সিম অফিসে গিয়ে রেজিস্টার সিম, তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলদাতার। আর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়ি, ঘর, 14 গোষ্ঠীর তথ্য চাই আমার। এই নাম্বারদাতার পরিচয় ধরে অবশ্য মেয়েটি অবধি পৌঁছানো যাবে, বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতবুদ্ধি আসিফ। এতটা গভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তা আসেনি যেভাবেও কাউকে খুঁজে বের করা যায়।
হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারাটার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, জি ভাই বলে। আসিফ জায়গা ছেড়ে প্রস্থান করতে হৃদ পকেটে দুহাত গুজে দাঁড়ালো সোজা হয়ে। শক্ত মেজাজে দাঁতে দাঁত পিষে আওড়ালো, অনেক তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন, তাহলে আই সোয়ার প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনি। জান খেয়ে ফেলবো, তারপরও নিস্তার দিব না। বিয়ের হইচই মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর সংবাদে। মায়ের পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুরবাড়ি থেকে। ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে কার সংঘর্ষে। আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি ও ননদ ননাসের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লো মায়ার পুরো পরিবার, সঙ্গে গেল মুক্তা সহ। আর বাসায় রেখে গেল শুধু জুই আর মায়া, আর জুইয়ের মা জুহেরা বেগমকে। মায়ার মা বাবা চাচা সহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়, তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলোর নয় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপনজনদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে। মুক্তার ফাহাদের জীবনে দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটির জীবনে সিনিয়র জুনিয়র হয়ে। ফাহাদের ভার্সিটির লাইফ শেষ করা থেকে স্টাবলিশ হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছর গড়ায় দুজনের প্রেমের সম্পর্কে। ততদিন সম্পর্কটা সবার কাছে থেকে লুকায়িতই ছিল। দুই পরিবারের জানাজানি হলো মাস 2 আগে। মায়া পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসেবে ফাহাদকে বেশ মনে ধরায় কেউ আর বাধা দিল না তাদের। আপোষেই মেনে নিয়েছিল দুজনের প্রেম। দীর্ঘ অপেক্ষার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল। আর 5 পরেই কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গুছানো স্বপ্নে ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হলো সবটা। পূর্ণতা পাওয়া সম্পর্কটা আবারও মিলিয়ে গেল। ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সবকিছু পিছালো। 5 পর হওয়া বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবারও 1.5 মাস পরে ঠিক করলো পরিবার লোকজন। এমন পরিস্থিতিতে কারো কাছে বিয়েটা ঠিক মনে হলো না, তাই মুক্তা বা ফাওয়াদ দুজনে নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারো কোনো আপত্তি রইল না কোনো কিছুতে। দুজনের একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো। তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নেবে দুজন। কিন্তু মায়ার খুশি ফেসটা যেন হঠাৎই মুচড়ে গেল মুক্তার বিয়েটা পিছিয়ে যাওয়াতে। দুঃখে বেশ করে হায় হতাশ হলো ফাহাদের পরিবারের জন্য। তারপর নিজের অবুঝ মনকে বুঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়া দুঃখ আর হতাশ ঘটা একদিন চলল। তার পরদিনই সব ঠিক হয়ে গেল যখন শুনল ফাহাদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের 2 দিন পরই হসপিটাল থেকে রিলিজ করে দেবে বাসায়। এর জন্য মায়ের মা বাবা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ। মুক্তাকে নিয়ে সে হসপিটালে থেকে যায় ফাহাদের পরিবারের পাশে, বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য। তবে মায়া পরিবার বাড়িতে আসলো আরও একদিন পর। মায়া তখনও বাড়ির চত্বরে। যেহেতু মুক্তা বিয়েটা পিছিয়ে দেওয়া হচ্ছে, সেজন্য তাদের কালই চট্টগ্রামে চলে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম। মায়ার স্বস্তির থাকা ফেসটা মুহূর্তে চুপসে যায় আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে। মায়ার ইচ্ছে ছিল বাবাকে বলবে সে আর জীবনও চট্টগ্রামে পড়তে যাবে না। চট্টগ্রামের মানুষ ভালো না, মায়ের একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন। বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখর লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরলেও তাদের ভিতরটা একদমই কালো কালো। সেজন্য মায়ার চট্টগ্রামে পড়তে যাবে না। মায়াকে পড়াতে হলে সে নিজ এলাকায় আশুগঞ্জে কোথাও পড়বে, নয়তো পড়ালেখাই করবে না। তাছাড়া মায়া তো পড়াশোনা করেও বা কি করবে? জীবনে একটা সরকারি চাকরি তো পাবে না। উল্টো জীবনের এত বছর পড়াশোনা করে লসে যাবে। এর থেকে ভালো মায়ের হারিয়ে যাওয়া জামাইকে খোঁজে ওকে বিয়ে দিয়ে দিক। মায়া কি না করবে নাকি? এমনি তো রাজি হয়ে যেত। শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কি দরকার? তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছা ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তার হলো কই? পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেই চুপ করে গেল। এই দুঃখের সময়ে মায়ার নতুন করে ঝামেলা বাড়াতে চাইল না বলেই চুপ করে গেল।
এমনই মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়া টেনশন দিতে চায়নি বলেই আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রামে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চায় বলেই পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সেই যাত্রা গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখে না। তবে সুমন ছিল বাসায়। আবারও সুমনের সাথে দেখা হলো সবার। মায়াদের বাসায় বসতে দিল। সেখানে জুই সুমনের কাছে জানতে চাইলো হাফেজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন। সুমন বিনীত সহিত জানালো বাবা হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সবটা শুনে হতাশ বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ার সহায় নয়। আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে ঠিক ততবারই খালি হাতে ফিরেছে শূন্য হয়ে। আজও অজানা স্বামী অবধি পৌঁছাবার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু উনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকার ছেয়ে গেল মায়ার আশা জুড়ে। হতাশার মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটার সঙ্গে করে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বারের আর ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো এই ভেবে হয়তো সুমনের মাধ্যমেই হাফেজ সাহেবের সঙ্গে মায়া যোগাযোগ করতে পারবে। বুক ভরা হতাশা নিয়ে যখন মায়ার পঞ্চবান্ধবী সুমনদের বাড়ি ছাড়লো, রাস্তায় আসলো, তখনই জুইয়ের মার বাটন ফোনে কল আসলো আরিফের। জুই ব্যাগ থেকে ফোন বের করতেই ছোট স্ক্রিনে চোখে পড়লো আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো মায়ার দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে কল করেছে, তার মানে আরিফ জানে জুই মায়া বাসায় নেই এবং জুইয়ের আম্মুর ফোনটা যে ওদের কাছেই আছে এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে। কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে নরসিংদী এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না, তার মানে আরিফও জানবে না। জুই অনেকটা ভয়ে ভয়ে মাটির রাস্তা একপাশে দাঁড়িয়ে রিসিভের বাটন চেপে ফোনটা কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলা শোনা গেল। তখন আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আছিস? ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তাকালো মায়ার ভয়ার্ত মুখের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আসতে বলল, এই তো ভাই আছি সুমিদের বাসায়, কেন কিছু বলবে? ফোনের ওপাশ থেকে অনেকটা ধমক স্বরে শুধালো আরিফ, ওখানে কেন গিয়েছিস? রাতে তোদের চট্টগ্রামে ফেরার কথা জানিস না? ব্যাগ প্যাক করেছিস? মিনি করে বলল জুই, না ভাই করেনি, একটু পর বাসায় গিয়ে করে নিব। আজকে তো চলে যাব, এর জন্য একটু বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলাম আর কি, আমরা দুজন। জুইয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ। বিগত 2 দিনের হসপিটালের দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত সে। তারপর আবার মায়ের নামে খোঁজদারি আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মুশাররফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে? আরিফ জুইয়ের কাছে মায়ের সন্ধান খুঁজলো। সে বলল, কিছুক্ষণের মধ্যে যেন তোদের বাসায় পায়, আমি মনে রাখিস। আমি ফোন করব ছোট মাকে, এখন মায়ের কাছে ফোনটা দিই। ও কোথায়? আরিফের শক্ত গলায় জুই অসহায় চোখ তুলে তাকালো মায়ার দিকে। মায়া তখনও কালো নিকাবের আড়ালে ভয়ার্ত ডাগর ডাগর চোখে জুইয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। জুইয়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া ইশারায় কি হয়েছে জানতে চাইলে জুই আরিফের কথার উত্তর দিয়ে বলল, এই তো ভাই, ও আমার কাছেই আছে, কথা বলবে? দে ওকে। কান থেকে ফোন উঠিয়ে মায়ের দিকে এগিয়ে দিল জুই। ইশারায় বুঝালো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবেই আরিফের ফোনটা কানে তুলল। হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অবৈধ গলায় ধমকে উঠল আরিফ। মায়াকে শাসানো গলায় জিজ্ঞেস করলো, এই তোকে রিদ খানের লোক খুঁজছে কেন? তোকে ওদের কি দরকার? কোনো ঝামেলা বাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি করে বল। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ের। চমকে ওঠার মতো করে মায়া জুইয়ের দিকে তাকালো। আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারল না। মায়ার জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে, এমনকি রিদ খান সামনেও পড়ে না বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে, মুখোমুখি হওয়া তো দূর। এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে, সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছু করেনি, সে নিষ্পাপ না। নিশ্চয়ই রিদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চায় বলেই মায়ের খোঁজ করছে এই লোক। মায়া রিদ খানকে চিনবে না,
এক নাম্বারে অভদ্র আর বদমেজাজি অহংকারী লোক। মায়া চিন্তা ভাবনার মাঝেই ফোনে ওপাশ থেকে আবারও অধৈর্যে ধমকে উঠল আরিফ। ধ্যান ভাঙলো মায়ের। আরিফ বলল, কি হলো বল। আসিফ ভাই আমাকে ফোন করে তোর নামে জিজ্ঞাসা করছিল কেন? তুই আমার কেমন বোন হোস? তোর নাম আসলেই রিক্তা ইসলাম মায়া কিনা? আমি ঠিকঠাক চিনি কিনা তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এত সব প্রশ্ন কেন করছিল আমাকে? তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল ঋতু। আসিফকে বিশ্বাস করাতে অধৈর্যের ন্যায় তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখলো মায়া। বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, মাথা ছুঁয়ে বলছি আমি কিছু করিনি, আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞাসা করো, জুই সাক্ষী। তোরা দুইটাই তো বাঁদর, একটার কথা আরেকটাকে কি জিজ্ঞাসা করবো? তুই কিছু করে থাকলেও তো এটা জীবনে বলবে না আমাকে, তোর বোন না। আরিফের কথা মায়ের যুক্তিযুক্ত মনে হলো। সত্যি জুই কখনো মায়ের নামে নালিশ করে না কাউকে। মায়া দোষ করলো, জুই সেটা সামলে না। তারপরও বড়দের কানে দেয় না কখনো। কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি, তাহলে এটার সাক্ষী কিভাবে দিবে সে? মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে, তাই না? মায়া ফের তাড়াহুড়ো বলল, ভাই তুমি বিশ্বাস করো, জুই এবার সত্যি সাক্ষী দিবে। এই জুই, তুই ভাইকে বল আমি কিছু করিনি, আমি নিষ্পাপ, বল। মায়া জুইকে ডেকে কথাগুলো বলল। আরিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রামে গেলেই বুঝবো। এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5 বার ফোন করেছে, তাও তোর তথ্য জানার জন্য। প্রতিবার ফোন করেই তোর কথা জিজ্ঞাসা করে, সরাসরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয়। আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানবো না? হ্যাঁ, তাছাড়া রিদ খানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমার মতন সাধারণ মানুষ অনেকটা অপেক্ষা করতে হয়। সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথাই জিজ্ঞাসা করছে। তুই না কি কলেজে বলেছিস তোর নাম ইসরাত জাহান? এর জন্য আসিফ ভাই বারবার কল করে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যি রিক্তা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন এত জরুরি তলবে তোর খোঁজ করছে আসিফ ভাই, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্ন ওঠে না। সবচেয়ে বড় কথা, আমরা রিদ খানের এলাকায় থাকি। আর আসিফ ভাই কিন্তু এমনি এমনি আমাকে ফোন দেয়নি তোর খোঁজে। নিশ্চয়ই রিদ খান বা তার পরিবার বলেছে ফোন করতে, তাই করেছিল। আমি যতদূর জানি আসিফ ভাই রিদ খানের পার্সোনাল বডিগার্ড, তাই রিদ খান যা বলবে আসিফ ভাই তাই করবে। এবার যদি রিদ খান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি এমনি চাইনি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি রিদ খানের সাথে বেয়াদবি করেও থাকিস তাহলে ভাইকে বল, আমি সামলে নিব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে। দরকার পড়লে রিদ খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব তোর হয়ে। তারপরও আমি চাই না রিদ খানের মতন রাজনৈতিক লোকের দৃষ্টি তোর উপর পড়ুক, তুই কলঙ্কিত হ। আরিফের কথা শেষ হতে হতে মায়া অসহায় গলায় মিনমিন স্বরে বলল, আমি সত্যিই কিছু করিনি ভাই, বিশ্বাস করো। মায়ার কথায় হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আরিফ। তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে। রিদ খানকে চিনে সে, এমনিতে তো কারো খোঁজ করার মতন মানুষ না। আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আছি, চিন্তা করিস না, যা হবার তা দেখা নেব। যা এখন বাসায় যা, আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নিব নে আসলে কি হয়েছে, তোকে কেন ওরা খুঁজছে। আচ্ছা ভাই।